আসসালামু আলাইকুম। আজকে আমরা অপারেটিং সিস্টেম ল্যাবের ল্যাব 2 করব। এর আগে আমরা ল্যাব 1 করেছি এবং তার সেকেন্ড পার্ট হিসেবে ল্যাব 2 করব। ল্যাব 2 তে আমরা বেসিক কমান্ড পার্ট 2 হিসেবে কিছু কমান্ড এখানে দেখব। তো এখানে কি কি কমান্ড দেখব? এখানে আমরা দেখব হচ্ছে ডিরেক্টরি অ্যান্ড ফাইল ক্রিয়েশন, ফাইল কন্টেন্ট ম্যানিপুলেশন, সার্চিং, ফাইল পারমিশন, কম্প্রেস, এখানে হচ্ছে জিপ এবং আনজিপ সহ দেখবো, নেটওয়ার্ক স্ট্যাটাস, আর হচ্ছে আমাদের এই টেবিলটা দেখবো। এই টেবিলটা মূলত হচ্ছে আমাদের ফাইল পারমিশনের একটা টেবিল। সো এই শীটটা আমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপে এসে কোডিয়ন দিয়ে সার্চ দিলে এখানে পেয়ে যাব। এটা হচ্ছে অপারেটিং সিস্টেম ল্যাব ক্লাস 2। সো আমরা ল্যাবটা স্টার্ট করি। সো ফার্স্ট এখান থেকে এটা ডিলিট করে দিই। টার্মিনালটা ওপেন করে নিব। স্কিল ল্যাবের সব থেকে সহজ কিছু দিয়ে আমরা স্টার্ট করব। প্রিভিয়াস ল্যাবটা যারা দেখেননি তারা অবশ্যই প্রিভিয়াস ল্যাবটা দেখে আসবেন, কারণ প্রিভিয়াস ল্যাবের কিছু কমান্ডের সাথে আজকের ল্যাবের প্রয়োজন আছে। সো প্রিভিয়াস ল্যাবটা অবশ্যই দেখা লাগবে। তো আজকের ল্যাবের সব থেকে সহজ কমান্ডটা হচ্ছে আমাদের সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক স্ট্যাটাস। এই কমান্ডটা আমাদের আজকে সব থেকে সহজ। তো আমরা এখান থেকেই স্টার্ট করব। সো আমরা যে সিস্টেমে আছি, সাপোজ এই সিস্টেমটা কে চালাচ্ছে তার যদি আমরা দেখতে চাই যে সিস্টেমটা কার, সেজন্য হু অ্যাম আই দিয়ে হ্যাকিং টাইপের অনেক মুভি আছে। সো সেম ভাবে এখানে হু অ্যাম আই থেকেই হয়েছে। সো হু অ্যাম আই যদি ইন্টার দিই তাহলে আমরা পাবো হচ্ছে যে এই সিস্টেমটা হচ্ছে ফাইভ নামের কোনো একজনের। ওকে, সো ওই সিস্টেমটা কার জানার জন্য আমরা কি কমান্ড দিই? কমান্ড দিই হচ্ছে হু অ্যাম আই। এখন হচ্ছে যে এই সিস্টেমে সাপোজ আমি একটা কোন কোন কমান্ড দেয়া হয়েছে এতক্ষণ সেটা যদি দেখতে চাই, সেজন্য দিব হিস্টোরি। দেখতে হচ্ছে এই সিস্টেমে এই কমান্ড গুলো দেয়া হয়েছে। সো আমাদের হিস্টোরি দেখার জন্য জাস্ট আমরা লিখব হিস্টোরি। হু এম আই হয়েছে, হিস্টোরি হয়েছে। এবার আমরা দেখব যে আমাদের এখন টাইম কত, সিস্টেম অনুযায়ী টাইম দেখার জন্য আপ টাইম, আপ টাইম দিয়ে ইন্টার দিব, তাহলে আমাদের টাইমটা দেখতে পাবো। আমরা 3 মিনিট ধরে এই অপারেটিং সিস্টেমটা চালাচ্ছি। ইউজার সংখ্যা 1 এবং লোড অ্যাভারেজ। তো আমাদের টাইমটা শেষ, বাট আমি চাচ্ছি ডেট সহ দেখতে। সো যদি আমি জাস্ট ডেট লিখে ইন্টার দিই তাহলে দেখবো খুব সুন্দর করে আজকের বার, আজকের ডেট, আজকের সাল এবং হচ্ছে যে টাইমটা দেখাবো। সো আমরা 4টা কমান্ড দেখলাম, সেটা কি হু এম আই, তারপরে হিস্টোরি, আপ টাইম এবং ডেট। সো এখান থেকে আমাদের এই 4টা দেখা হয়ে গেছে। আপ টাইম, ডেট, হু এম আই এবং হিস্টোরি, এই 4টা দেখা হয়ে গেছে। এবার আমরা এই সিস্টেমের যে নেট অন আছে সেটা দেখার জন্য আমরা পিং করতে পারি। আমরা যখন কম্পিউটার নেটওয়ার্ক ল্যাব করছিলাম সেখানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্কের ডিভাইসে আমরা পিং করতাম। পিং করার জন্য কি লিখতাম? পিং google.com, পিং google.com দিতাম। তখন যদি আমাদের কানেকশন ঠিক থাকতো তাহলে দেখতাম আমাদের টাইম, একটা টাইম এবং টিটিএল এরকম সেমটা এখানেও করা যায়। সো আমরা পিং করে যদি গুগল অথবা facebook.com, google.com এগুলো দিই তাহলে আমাদের ওই সিস্টেমের সাথে সিঙ্ক হচ্ছে, মানে কানেকশন পাচ্ছে, যে কারণে হচ্ছে আমরা এর এখানে কানেকশন দেখাচ্ছে। এইটা কিন্তু ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ আমি এখানে ফোর্স করে থামিয়ে না দিব। সো আমাকে থামাই দেওয়ার জন্য কন্ট্রোল সি দিতে হবে। আমি যদি কন্ট্রোল সি দিই তাহলে এটা থেমে যাবে, এই প্রসেসটা আর চলবে না। তো আমি হচ্ছে যে পিং করলাম, পিং তো আমি হচ্ছে যে
ডিএনএস সার্ভারের নাম দিয়ে পিং করলাম। এখন আমি সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়েও পিং করতে পারবো। সো আমি লিখি পিং, এখন আইপি অ্যাড্রেস 8.8.8.8, আমি একটা আইপি অ্যাড্রেস দিয়েছি, এটা র্যান্ডমলি আইপি অ্যাড্রেস হতে পারে, ডাজন্ট ম্যাটার। সো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানেও পিং হচ্ছে। সো এইটাও আমাদের কানেকশন চেক করার জন্য আমরা পিং করতে পারি। তো এটাও থামিয়ে, যতক্ষণ থামাবো না ততক্ষণ চলতে থাকবো। সো থামার জন্য কন্ট্রোল সি প্রেস করব, তাহলে এটা থেমে যাবে। এবং আমাদের এই দুইটা শেষ। এবং আমরা দেখবো হচ্ছে প্রসেস স্ট্যাটাস এবং টেবিল অফ প্রসেস, এই দুইটা কমান্ড এখন আমরা দেখবো। তো প্রসেস স্ট্যাটাসের জন্য আমরা জাস্ট পিএস দিয়ে যদি ইন্টার দিই, তাহলে আমাদের ফাইলের প্রসেস স্ট্যাটাস গুলো দেখাবে। এবং আমরা যদি পুরো টপ A to Z দেখতে চাই, জাস্ট আমরা টপ লিখবো। টপ লিখলে আমাদের উইন্ডোজ যারা ইউজ করি তাদের টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা এই প্রসেসরে এটা দেখতে পাই। সো আমরা যদি টাস্ক ম্যানেজার থেকে দেখে আসি, এই যে এখানে আমাদের সিপিইউ এর প্রসেসিং দেখাচ্ছে, এই যে প্রসেস, এই প্রসেসটাই আমরা যখন লিনাক্স কমান্ড ইউজ করে করব, তখন আমাদের জাস্ট টপ অথবা হচ্ছে যে পিএস দিলে আমাদের এই জিনিসটাই এখানে শো করতেছে। তো এটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না আমরা এটা থামিয়ে দিব। তো থামানোর জন্য আমরা কন্ট্রোল সি প্রেস করব। ওকে, সো আমাদের কোনো কিছুতে স্টেট থামিয়ে দেওয়ার জন্য সেখানে আমরা কন্ট্রোল সি প্রেস করি। সো আমাদের এই কমান্ডটাও দেখা হয়ে গেল। সো টপ দেখা হয়ে গেছে এবং সরি, পিএস দেখা হয়ে গেছে এবং টপ দেখা হয়ে গেছে। সো আমাদের সিস্টেম স্ট্যাটাসের এই পুরো পার্টটুকু আমরা দেখে ফেলছি। এখানে কি কি দেখছি? টাইম দেখার জন্য আপ টাইম, বর্তমান তারিখ এবং সময় দেখার জন্য ডেট, কম্পিউটার কতক্ষণ চালু আছে এটা দেখা যায়, এটার জন্য হচ্ছে আপ টাইম। এবং হচ্ছে যে বর্তমান ডেট দেখার জন্য হচ্ছে ডেট। এবং আপনি কোন ইউজারের অ্যাকাউন্টে আছেন সেটা দেখার জন্য হু অ্যাম আই। এবং হু অ্যাম আই এবং হচ্ছে বর্তমানে প্রসেসর গুলো চলছে তার লিস্ট দেখার জন্য পিএস। এবং প্রসেসর গুলোর মেমোরি সকল ইনফরমেশন দেখার জন্য টপ। এবং ইন্টারনেট স্পিড এবং কানেক্টিভিটি চেক করার জন্য পি। এবং ডিএনএস নেম অথবা হচ্ছে যে আইপি অ্যাড্রেস বোথ সাপোর্ট করে। এবং আমাদের কি কি কমান্ড ইউজ করা হয়েছে সেটা দেখার জন্য আমরা জাস্ট হিস্টোরি দিয়ে, আমরা এই কমান্ড গুলো দিয়ে আমরা আমাদের সিস্টেম থেকে ইনফরমেশন গুলো দেখতে পারি। সো এখন আমরা এটা ক্লিয়ার করে দেবো। এখানে লিখে দেওয়া আছে কোনো কমান্ড প্রসেস থামানোর জন্য, যেমন হচ্ছে যে টপ এবং পিং বন্ধ করার জন্য কন্ট্রোল প্লাস সি চাপা লাগে। সো আমাদের এই সাতটাও শেষ। ওকে, এখন আমরা দেখব, এখন আমরা প্রথম থেকে শুরু করব। ওকে, তো এটা আমরা ক্লিয়ার করে দিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা ফাইল ক্রিয়েট করেছিলাম, ফাইল ক্রিয়েট করেছিলাম ক্যাট দিয়ে, এবং ফোল্ডার ক্রিয়েট করেছিলাম মেক ডিরেক্টরি দিয়ে, মানে হচ্ছে MKDIR। সো আমি এখন কোথায় আছি? আমি এখন আছি হচ্ছে যে হোম ডিরেক্টরিতে আছি। এটা কিভাবে দেখতাম? PWS, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। সো দেখতে পাচ্ছি আমরা হোম ডিরেক্টরিতে আছি। এখন হোম ডিরেক্টরির মধ্যে আমাদের কি কি লিস্ট আছে সেটা দেখার জন্য কি করতাম? লিস্ট কমান্ড করতাম। তো দেখতে পাচ্ছি আমাদের হোম ডিরেক্টরির মধ্যে আমাদের এই 9টা ফোল্ডার আছে। ওকে, সো আমি কোনো একটা ফোল্ডারকে অ্যাক্সেস করার জন্য কি কমান্ড দিতাম? সিডি ফোল্ডার নেম। সো ডেস্কটপ, সিডি এবং ফোল্ডার নেম দিয়ে এক ফোল্ডারটাকে আমরা অ্যাক্সেস করতাম। সো দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ হোমে ছিলাম, হোম থেকে আমরা কিসে চলে আসছি? হোম থেকে আমরা ডেস্কটপে চলে আসছি। ওকে, সো এখন দেখবো আমাদের ডেস্কটপের মধ্যে কি কি ফোল্ডার অথবা ফাইল আছে। সো লিস্ট কমান্ড দিলাম, দেখলাম যে আমাদের ডেস্কটপের মধ্যে কোনো ধরনের ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করা নেই। তো আমাদের এখানে ক্রিয়েট করে নিতে হবে। এই কমান্ডটুকু আমরা আগের ল্যাব 1-এ অলরেডি দেখে এসেছি, এখন জাস্ট রিভিউ হচ্ছে। তো এখানে আমাদের হচ্ছে যে ফাইল অথবা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমরা ফোল্ডার ক্রিয়েট করতাম কি করে? মাকদির
mkdir এবং folder1 দিয়ে ইন্টার দিতাম, তাহলে আমাদের ফোল্ডার ক্রিয়েট করা হয়ে যেত। এবার যদি ls কমান্ডে দেখতে পাচ্ছি আমাদের folder1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এবং আমরা ফাইল ক্রিয়েট করতাম কি করে? ক্যাট অ্যাঙ্গুলার গ্রেটার দেন এবং হচ্ছে যে ফাইল নেম file1.txt। এখন আমাদের এখানে লিখতে বলতেছে, অটোমেটিক্যালি এখানে নোটপ্যাড ওপেন হচ্ছে। তো এখানে কি, এখন আমি কিছু একটা লিখলাম, সাপোজ ওয়েলকাম লিখলাম, লিখে ইন্টার দিলাম এবং কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে দেখবো? এটা দেখার জন্য আমরা ক্যাট কমান্ড ইউজ করি এবং হচ্ছে file1.txt ইউজ করি। এটা হচ্ছে আমাদের ফাইল 1 এর মধ্যে ওয়েলকাম আছে। ওকে, সো এতটুকু আমরা আগের ল্যাবেই করেছি। এখন জাস্ট রিভিউ হলো, আমরা এখানে ফাইল ক্রিয়েট করার জন্য ক্যাট গ্রেটার দেন এবং ফাইল নেম উইথ এক্সটেনশন ইউজ করতাম। এখন আমাদেরকে এই ল্যাবে আমরা আর একটা নতুন কমান্ড দেখবো, সেটা হচ্ছে touch টাস। এই কমান্ড দিয়েও আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি এখানে হচ্ছে যে সিএসি ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। আচ্ছা, এটা আমরা ক্লিয়ার করে নিই। ওকে, ক্লিয়ার করে নিই। এখন আমরা হচ্ছে যে এলএস দিয়ে দেখতে পাচ্ছি আমাদের ফাইল 1 এবং folder 1 আছে। ফার্স্টে আমি হচ্ছে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো এবং ওই ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করব। তো ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, ফোল্ডারটা দিয়েছি হচ্ছে আমরা folder 1। আমি আর একটা ক্রিয়েট করে নিলাম, ডিপার্টমেন্ট নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ওকে, এখন যদি এলএস দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ডিপার্টমেন্ট ফাইল 1 এবং folder 1 আছে। এখন আমি ডিপার্টমেন্টের মধ্যে প্রবেশ করব। সো প্রবেশ করার জন্য কি করতাম? সিডি ডিইপিটি ডিপার্টমেন্ট, সো দিয়ে আমি ডিপার্টমেন্টের মধ্যে চলে আসছি। এবার এলএস দিয়ে দেখবো আমার এখানে কোনো কিছু ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করা নেই। সো এটা আমি আবার একবার ক্লিয়ার করে দিই। এখন হচ্ছে যে আমরা এখানে কিছু ফাইল ক্রিয়েট করব। সো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা ক্যাট দিক শিখেছি, বাট আমরা হচ্ছে এবার জাস্ট টাস ক্লাস দিয়ে ফাইল ক্রিয়েট করব। তো ক্লাস এবং ফাইল নেম, সাপোজ আমি সিএসসি নামের একটা ফাইল ক্রিয়েট করব। তো আমাদের সিএসসি নামের ফাইল ডিপার্টমেন্টের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। সো এলএস দিয়ে যদি দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের সিএসসি নামের ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমার মাল্টিপল ফাইল ক্রিয়েট করা লাগে, তাহলে আমরা কি করব? প্রতিবার কি সিএসসি ফাইল নেম সরি টাস্ক ফাইল নেম টাস্ক ফাইল নেম টাস্ক ফাইল নেম এভাবে লিখবো? না, সেজন্য আমরা ক্লাস সিএসসি লিখছি, সফটওয়্যার লিখবো, সিআইএস এর ফাইল লিখবো। এই আপাতত এই দুইটায়, আবার যদি আমি চাই এখানে দিলাম হচ্ছে এনএ এনএফি দিলাম একটা। সো এই তিনটাই এখানে ক্রিয়েট করা হয়ে যাবে। সো মাল্টিপল ক্রিয়েট করার জন্য ক্লাস ফাইল নেম ফাইল নেম ফাইল নেম ফাইল যতগুলো লাগবে জাস্ট পাশাপাশি একটা হোয়াইট স্পেস দিয়ে দিতে থাকলে হয়ে যাবে। সো আমাদের ফাইল কি আসলে ক্রিয়েট করা হয়েছে সেটা দেখার জন্য কি করব? এলএস দিব। দেখতে পাচ্ছি আমাদের 4টা ফাইলই ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে একটা করেছি এক লাইনের কমান্ডে কমান্ডে এবং এখানে হচ্ছে আমরা জাস্ট সিঙ্গেল লাইন কমান্ডে 3টা করে ফেলেছি। তো এই টাস্ক ফাইলে কিন্তু আমরা যখন ক্যাট দিয়ে করতাম আমাদের সরাসরি এখানেই আমরা লিখতে পারতাম, বাট টাস্ক দিয়ে করলে আমরা সরাসরি লিখতে পারবো না। তার জন্য আমাদেরকে ন্যানো ইউজ করার জন্য, ন্যানো হচ্ছে জাস্ট নোটপ্যাড ওপেন কমান্ডের টাইপের। সো ন্যানো দিয়ে যদি আমরা ফাইল নেম দিই, সাপোজ আমি ন্যানো দিয়ে সিএসসি দিলাম, ন্যানো দিয়ে সিএসসি দিয়ে যদি ইন্টার দিই, তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওকে, এই ইন্টারফেসের মধ্যে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারবো। সাপোজ লিখলাম টু কোডিয়ন ওয়েলকাম টু কোডিয়ন, ইয়োর জার্নি স্টার্ট হেয়ার, ইয়োর জার্নি স্টার্ট হেয়ার। ওকে, দিয়ে ইন্টার দিলাম। এখন হচ্ছে যে আমার এটা সেভ করতে হবে। তো এখন এখানে সেভ করার জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স যখন দিয়েছি তখন আমাদের এখানে সেভ মডিফাই, এখন আমাদের যদি ইয়েস চাই তাহলে ওয়াই প্রেস করতে হবে, যদি নো চাই তাহলে নো প্রেস করতে হবে, এবং যদি ক্যান্সেল চাই তাহলে কন্ট্রোল 3 প্রেস করতে হবে। আমি তো এটা সেভ করতে চাচ্ছি, তাহলে জাস্ট আমি কিবোর্ডে ইয়েস ইয়েস বাটনে প্রেস করব।
কিবোর্ডের এস বাটনে প্রেস করার পর আমরা জাস্ট সিম্পল ইন্টার দিয়ে দিব, তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। তো কিভাবে করছি, কিভাবে সেভ হয়েছে এটা কিভাবে প্রমাণ করব, ক্যাট সিএসসি দিয়ে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা যেটা লিখেছি সেটা এখানে চলে আসছে। সো এটা কিভাবে করলাম এটা আরেকবার রিপিট করতেছি, ওকে। আমরা টাচ দিয়ে যে ফাইলটা ক্রিয়েট করছি সেগুলোর মধ্যে সরাসরি আমরা লিখতে পারি না, তার জন্য আমাদেরকে ম্যানুয়ালি একটা নোটপ্যাড ওপেন করে নেওয়া লাগে। তার জন্য আমরা কমান্ড দিই হচ্ছে ন্যানো। আমরা সিএসসি এর মধ্যে লিখছি, এবার লিখবো হচ্ছে সাপোজ এনএফ এর মধ্যে এনএফই, ন্যানো এনএফই দিয়ে যদি আমরা হচ্ছে ইন্টার দিই তাহলে একটা আমাদের নোটপ্যাড এর মতো ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি নিচে এখানে লক্ষ্য করি হেল্প এবং এক্সিট, রাইট আউট, রিড ফাইল, এরকম রিড জিরো লাইনস এই কমান্ড আছে। আমরা লেখা শেষে যখন সেভ করতে যাব তখন এখানে অন্য ধরনের কমান্ড চলে আসবে। ফার্স্টে আমরা লিখে নিই, ওকে। দিস ইজ ওএস সেকেন্ড ল্যাব, ওকে। জাস্ট লিখে যদি এবার কন্ট্রোল এক্স দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার দুইটা অপশন চলে আসছে। আগে ছিল হচ্ছে রিড জিরো লাইনস, এবার চলে আসছে সেভ মডিফাইড, ওকে। এখন যদি ইয়েস চাই তাহলে ইয়েস, নো চাইলে নো, এবং ক্যান্সেল চাইলে কন্ট্রোল সি। এই যে উপরে একটা চিহ্ন এটার মানে হচ্ছে কন্ট্রোল সি, ওকে। তো আমি এটা সেভ করতে চাচ্ছি অবভিয়াসলি। তো ইয়েস দেওয়ার পরে আমাদের এখানে রাইট টু ফাইল, এই ফাইলটা কিভাবে সেভ করতে চাচ্ছি। সো আমার এত কিছু লাগবে না, জাস্ট আমি হচ্ছে এখান থেকে ইন্টার দিয়ে দিলাম, দিয়ে আমার ফাইলটা সেভ হয়ে গেছে। সো সেটা দেখার জন্য হচ্ছে ক্যাট এনএফি দিলাম, এই যে দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাবটা সেভ হয়ে আছে। এখানে ইন্টার দিয়েছিলাম জন্য আমাদের নিচে একটা নিউ লাইন সেভ হয়েছিল। আর এখানে এটা যখন করি এনএফি তে ফাইল যখন ক্রিয়েট করি তখন আমি ইন্টার দিলাম জন্য এখানে কোনো নিচে নিউ লাইন প্রিন্ট হয়, ওকে, মানে নিউ লাইন নেই। সো এখান থেকে আমরা আপাতত এনএফি টা ডিলিট করে দিই। সো ডিলিট করার জন্য কি করতাম, ডিলিট করার জন্য আর এম, ফাইল ডিলিট করার জন্য রিমুভ ডিরেক্টরি এবং এনএফি। যদিও ভিডিওটা কিছুক্ষণ পজ করেন, পজ করে একটু বলেন যে এই কমান্ডটা এক্সিকিউট হবে কি হবে না। তো এখান থেকে আমরা এনএফি টা ডিলিট করে দিব। সো ডিলিট করার জন্য রিমুভ ডিরেক্টরি দিয়ে হচ্ছে এলএস দিব। সো আমাদের এখান থেকে এনএফি টা ডিলিট হয়ে গেছে সেটা দেখার জন্য সিআইএস এলএস কমান্ড দিলে আমাদের যে যে ফাইল গুলো ছিল সেগুলো এখানে শো করতেছে, ওকে। দেন আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার জন্য আমাদের এইখান থেকে কি কি কমান্ড শেষ যদি সেটা দেখে আসি। এখান থেকে আমরা মেইন ডিরেক্টরি, টাস এবং ন্যানো, আজকের ল্যাবে এই দুইটাই ছিল, আগের ল্যাবে হচ্ছে এই দুইটা ছিল। সো টাস এবং ন্যানো যেহেতু শেষ, সো আমাদের এখানে এই কমান্ডটার কাজ শেষ। এবার আমরা ফাইলকে কপি করা দেখব এবং মানে ম্যানিপুলেশন দেখব। তার মধ্যে কপি আছে, মুভ আছে এবং আমাদের এই ক্যাটটা আছে, ওকে। তো কপি দেখবো এবং হচ্ছে মুভ দেখবো। তো এটা ক্লিয়ার করে নিই। এখন যদি আমরা এলএস দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের সিএসসি সফটওয়্যার এবং সিআইএস আছে। তো সিএসসি এর মধ্যে আমাদের কিছু লেখা আছে, সিএসসি এর মধ্যে ওয়েলকাম টু কোরিয়ন এরকম কিছু একটা মেসেজ লেখা আছে। বাট আমাদের সফটওয়্যার এবং সিআইএস এর মধ্যে কিন্তু কোনো ধরনের কিছু লেখা নেই, ওকে। সো আমরা চাচ্ছি যে সিএসসি পুরো টোটাল লেখাটা কপি করে আমরা সফটওয়্যারের মধ্যে রাখবো। কপি করা কি, কপি করা মানে হচ্ছে কোনো কিছু ডুপ্লিকেট ক্রিয়েট করা। সো যদি এটা কপি করি তাহলে সিএসসি লেখাটা আমাদের জাস্ট সফটওয়্যারের মধ্যে কপি হয়ে যাবে। সো কমান্ডটা আমরা দেখে নিই। সিপি কপির জন্য হচ্ছে যে আমরা সিপি লিখবো এবং তার লেখাটা কপি করতে চাচ্ছি, আমরা সিএসসি ফাইলের লেখাটা কপি করতে চাচ্ছি। সিএসসি ফাইলের লেখাটা কপি করে কোন ফাইলের মধ্যে রাখতে চাচ্ছি, সিএসসি ফাইলের লেখাটা কপি করে সফটওয়্যার ফাইলের মধ্যে আমরা রাখতে চাচ্ছি। সো সিপি যে ফাইলের লেখাটা আমরা কপি করতে চাই সেই ফাইল এবং যার মধ্যে রাখতে চাই সেই ফাইলের নাম দিলে আমাদের এটা কপি হয়ে যাবে। আমাদের সফটওয়্যারের মধ্যে কিন্তু আমরা কোনো ধরনের টেক্সট অ্যাড করিনি। আমরা এবার দেখতে পারবো যে আমাদের সফটওয়্যারের মধ্যে টেক্সট অ্যাড হয়ে গেছে। কারণ কি, সিএসসি এর মধ্যে যে টেক্সট ছিল সেটা আমরা কপি করে সফটওয়্যারের মধ্যে রেখেছি।
এটা হচ্ছে কপির কাজ। সো এবার আমরা দেখবো হচ্ছে যে মুভ কি কাজ করে। সো মুভ কি? মুভ হচ্ছে কোনো কিছুকে সরিয়ে অন্য কোথাও রাখা। যেটা সরাচ্ছি সেটা কিন্তু ওইখানে আর প্রেজেন্ট থাকবে না, ওখান থেকে সরিয়ে ফেলা হবে। ওকে, এটা মুভ করা। সো মুভ কি সরাতে চাচ্ছি, যেটা সিএসসি ফাইলের লেখাটা মুভ করতে চাচ্ছি, কার মধ্যে মুভ করতে চাচ্ছি, সিআরএস এর মধ্যে মুভ করতে চাচ্ছি। এখন যদি ইন্টার দিই তাহলে কি হবে? সিএসসি লেখাটাকে সিআইএস এর মধ্যে মুভ হয়ে গেছে। সো আমরা যদি ক্যাট দিয়ে সিআইএস দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের মুভ হয়ে গেছে। ক্যাট সিআইএস দিয়েও কিন্তু আমাদের লেখাটা দেখা যাচ্ছে, বাট এখানে তাহলে মুভ এবং কপির মধ্যে পার্থক্য কি? মুভ এবং কপির মধ্যে পার্থক্য, আমরা যদি এলএস দিই তাহলে কিন্তু এখন আর আমরা মুভ দেওয়ার পরে এলএস লিস্ট যদি চেক করি তাহলে আমরা এই সিএসি টার দেখতে পাবো না। বাট কপি করার পর যদি এলএস ইউজ করতাম তাহলে আমরা এটা দেখতে পেতাম। সো তার প্রমাণ কি, তার সেটা তো আমরা চেক করিনি। তো আমরা আর একবার কপি করি। সিপি কি করতে চাচ্ছি, সফটওয়্যারটা কপি করে সিআইএস এর মধ্যে রাখতে চাচ্ছি। দিয়ে যদি ইন্টার দিই এবং যদি এলএস দিই দেখতে পাচ্ছি আমাদের দুইটাই আছে, বাট আমরা যদি মুভ দিতাম তাহলে হচ্ছে এখান থেকে সফটওয়্যারটা ভ্যানিশ হয়ে যেত, কারণ এটা মুভ হয়ে চলে যাচ্ছে। সো মুভ দেখলাম এবং হচ্ছে যে আমরা মুভ দেখেছি এবং হচ্ছে সিপি কপি দেখেছি। এবার দেখবো হচ্ছে আমাদের ক্যাট দিয়ে এই কমান্ডটা। সো আমরা এখানে চলে যাই। এখন আমরা এটা ক্লিয়ার করে নেওয়ার দরকার আছে না, এটা আপাতত এভাবেই থাক। সো হচ্ছে যে আমরা ক্যাট লিখবো। ক্যাট লিখে এটা অ্যাপেন্ডেন্ট মানে ডাবল গ্রেটার দেন সিম্বলকে অ্যাপেন্ডেন্ট অপারেটর বলা হয়। সো অ্যাপেন্ডেন্ট এবং হচ্ছে যে আমরা কোনটা কপি করতে চাচ্ছি। সাপোজ আমরা সিআইএস এরটা কপি করে, সরি, এখানে সিআইএস এরটা কপি করতে চাচ্ছি এবং অ্যাপেন্ডেন্ট তারপরে সফটওয়্যার দিয়ে যদি আমরা ইন্টার দিই, এটা হচ্ছে মুভ করা। এখন আমাদের এখানে টেক্সট অ্যাড করতে বলতেছে, সো আমরা টেক্সট অ্যাড করলাম। সরি, টেক্সট অ্যাড সিস্টেম ওয়েট করতেছিল। ওকে, এবার যদি আমরা এলএস দিই দেখতে পাচ্ছি আমাদের দুইটাই আছে। এবং হচ্ছে যে আমরা যদি এখন ক্যাট দিয়ে এস দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের মুভ কপির মতো করে মুভ হয়ে গেছে। বাট এটা হচ্ছে যে ফাইলটা রিমুভ করেনি। সো ফাইল রিমুভের জন্য আমাদেরকে ম্যানুয়ালি কমান্ড করতে হবে। সো আমরা ক্যাট দিলাম, ক্যাট দিলে সিআইএস দিলাম এবং অ্যাপেন্ডেন্ট ডাবল, অথবা হচ্ছে এটাকে বলতে পারি হচ্ছে যে ডাবল গ্রেটার দেন সিম্বল, ওকে, দিয়ে সফটওয়্যার দিলাম। অ্যান্ড অ্যান্ড দিয়ে আমরা আরেকটা কমান্ডকে যুক্ত করতে পারি, রিমুভ সিআইএস, রিমুভ সিআইএস দিয়ে যদি ইন্টার দিই তাহলে আমাদের কিন্তু এখান থেকে সিআইএস টা রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমাদের জাস্ট ফোল্ডারে, ডিপার্টমেন্ট নামে ফোল্ডারে জাস্ট সফটওয়্যার রাখা আছে। তো এভাবে আমাদের এই ফাইল ম্যানিপুলেশনের 3টা কমান্ড এক্সিকিউট করতে পারি। তো আমাদের 1 শেষ, 2 শেষ এবং আমরা এবার সার্চিং এ চলে আসছি। তো এবার আমরা সার্চ করব। তো সফটওয়্যারের মধ্যে থেকে আমরা সার্চ করব। ওকে, দেখি সফটওয়্যারের মধ্যে আমাদের কি কি লেখা আছে। সো এটা আগে ক্লিয়ার করে নিই। এখন দেখবো আমাদের সফটওয়্যারের মধ্যে কি কি লেখা আছে। ক্যাট, আচ্ছা, এলএস লিস্ট শুধু সফটওয়্যার আছে, ক্যাট এবং সফটওয়্যার। দেখতে পাচ্ছি আমাদের 3টা লাইন আছে। ওকে, যদিও সেম লাইন, ওকে, নো প্রবলেম, বাট আমাদের 3টা প্যারাগ্রাফ প্যারা আছে। ওকে, তো আমরা এখান থেকে কোনো একটা ওয়ার্ড সার্চ করতে চাচ্ছি। যেমন ধরো এখান থেকে আমরা হচ্ছে টু সার্চ করতে চাচ্ছি, যে আমাদের এই প্যারাগ্রাফে বা প্যাসেজে কোনো ধরনের ওয়ার্ড বা অ্যালফাবেট সার্চ করতে পারি। সেজন্য আমরা টু সিলেক্ট করলাম যে টু সার্চ করব, অথবা আমরা সিলেক্ট করলাম কোরিয়ান সার্চ করব। ওকে, সেজন্য জিআরইপি, জিআরইপি, ওকে, জিআরইপি এবং হচ্ছে ডাবল কোটেশন, ডাবল কোটেশন এবং আমরা দিব সিওডিআই ওয়ান, কোরিয়ন।
কোডিয়ন দিলাম এবং কোটেশনটা ক্লোজ করে দেবো। আমাদের যেটা সার্চ করতে চাচ্ছি সেটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এবং কোন ফাইলের মধ্যে সার্চ করতে চাচ্ছি, আমরা সফটওয়্যারের মধ্যে সার্চ করতে চাচ্ছি, সফটওয়্যার দিব, দিয়ে আমরা এখান থেকে ইন্টার দিব। এটা হচ্ছে আমাদের 3 লাইনে কোডিয়ন আছে। সো আমাদের সার্চ করার জন্য জাস্ট গ্রিপ ডাবল কোটেশনের মধ্যে ওই ওয়ার্ডটা অথবা অ্যালফাবেটটা অথবা সেন্টেন্সটা এবং সফটওয়্যার, মানে যে ফাইলের মধ্যে থেকে আমরা সার্চ করতে চাচ্ছি সেটা দিলে আমাদের চলে আসবে। এখন এটা কত নাম্বার লাইনে আছে সেটা যদি আমরা দেখতে চাই, সেজন্য আমাদেরকে আরেকটা কমান্ড ইউজ করা লাগবে। সেটা হচ্ছে জিআরইপি, গ্রিপ। আমাদের ফার্স্টে দেখতে ফার্স্ট ল্যাবে দেখছিলাম যদি আমরা এম দিয়ে সার্চ দিই তাহলে হচ্ছে যে আমাদের লাইনগুলো শো করাতো, ওটা ক্যাট এন। ওকে, সো এখানে গ্রিপ এন এবং হচ্ছে যে কোন লেখাটা দেখতে চাচ্ছি, সাপোজ আমরা কোরিয়নই দেখতে চাচ্ছি। ওকে, এবং আমাদের ফাইলের নেম দিয়ে যদি সার্চ দিই তাহলে দেখতে পাবো 1 নাম্বার লাইনে আছে, 4 নাম্বার লাইনে আছে এবং 7 নাম্বার লাইনে আছে। এই 3টা লাইনেই আমাদের এই কোডিয়নটা আছে। সো আমরা লাইন দিয়েও সার্চ করা দেখেছি এবং আমরা জাস্ট একটা ওয়ার্ড দিয়ে সার্চ করি। সাপোজ আমরা টি দিয়ে সার্চ করব। সো আমরা জিআরইপি গ্রিপ জাস্ট ওয়ার্ডটা লিখবো টি এবং কোটেশন ক্লোজ এবং দিয়ে যদি সার্চ দিই আমাদের যতগুলো টি থাকবে সবগুলো এখানে শো করবে। যদি আমাদের প্রতিটা লাইনেই টি আছে, যে কারণে প্রতিটা লাইনই এখানে শো করতেছে, বাট আমাদের প্রতিটা লাইনের মাঝে কিন্তু একটা করে হোয়াইট স্পেস লাইন ছিল যেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এটা দেখার তো এই যে এখানে প্রতিটায় একটা করে হোয়াইট স্পেস লাইন ছিল যেগুলো আমরা এখানে যখন সার্চ করতেছি, কারণ ওই হোয়াইট স্পেস লাইনে তো কোনো ধরনের টি নেই। ওকে, যে কারণে আমাদের শো হচ্ছে না। এখন আমি আমাদের স্পেসিফিক ফোল্ডারের মধ্যে থেকে দেখতে পাচ্ছি যে এই লেখাটা আছে, বাট আমি যদি সরাসরি ডিফারেন্ট ফোল্ডার থেকে দেখতে চাই তাহলে আমরা কি কমান্ড দিব? তো এখানে যেহেতু আমরা ডেস্কটপে আছি এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা ডিপার্টমেন্টে ছিলাম, ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আসলাম। এখন আমি চাচ্ছি ডিপার্টমেন্টের মধ্যে এটা কিন্তু ডিপার্টমেন্টের মধ্যে সফটওয়্যার ফোল্ডারের মধ্যে আমাদের এই লেখাগুলো আছে। তো ডিপার্টমেন্টের মধ্যে আমাদের কোডিয়ন নামে কতগুলো ওয়ার্ড আছে, কোন কোন ফোল্ডারে আছে সেটা দেখতে চাই। ওকে, এখন যদি আমরা হচ্ছে এখানে কমান্ড দিই জিআরইপি গ্রিপ ড্যাশ আর এবং কোডিয়ন, যেটা সার্চ করতে চাই, এবং এটা কার মধ্যে থেকে দেখতে চাই, ডিপার্টমেন্ট ফোল্ডারের মধ্যে থেকে দেখতে চাই। ওকে, দিয়ে যদি ইন্টার দিই তাহলে দেখতে পাবো সব ডিপার্টমেন্টের মধ্যে সফটওয়্যার নামের ফোল্ডারের মধ্যে একবার কোডিয়ন লেখা আছে, ডিপার্টমেন্টের মধ্যে সফটওয়্যার নামের ফোল্ডারের মধ্যে 2বার আছে এবং ডিপার্টমেন্টের মধ্যে সফটওয়্যার নামের মধ্যে 3বার আছে। এখানে যদি ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে যে সিএসসির মধ্যেও যদি এটা থাকতো তাও এখানে ডিপার্টমেন্ট সিএসসির মধ্যে কোডিয়নটা থাকতো। সো আমাদের ফাইল সার্চ করার জন্য বা ওয়ার্ড হিসেবে সার্চ করার জন্য আমরা এভাবে কমান্ড দিয়ে ওই ওয়ার্ডটা কোন ফোল্ডারের মধ্যে আছে এটা চেক করে নিতে পারি, একাধিক যদি ফোল্ডার ক্রিয়েট করা থাকে। তো কমান্ড হচ্ছে জিআরইপি স্পেস ড্যাশ আর স্পেস কোটেশন, আমাদের সার্চ করার জন্য যে ওয়ার্ড বা সেন্টেন্স সেটা এবং কোটেশন ক্লোজ এবং আমাদের ফোল্ডারের নাম। ওকে, দিয়ে আমরা সার্চ করতে পারি। সো এখান থেকে এই 3টাই আমাদের দেখা শেষ। এবার আমরা দেখবো হচ্ছে ফাইলকে, এই পার্টটুকু দেখবো, ফাইল পারমিশন দেখবো। ওকে, ফাইল পারমিশন দেখার আগে আমরা এই আর্কাইভ এবং কম্প্রেস এই জিনিসটা দেখে আসতে পারি। সো ফাইল পারমিশনের আগে আমরা দেখবো হচ্ছে যে আমাদের যে কোনো ফাইলকে জিপ ফাইল করতে পারি। জিপ ফাইলকে আমরা হচ্ছে, আচ্ছা আমরা আগে ডিপার্টমেন্টের মধ্যে চলে যাই। তো এখানে জিপ করতে পারবো, আনজিপ করতে পারবো, ফাইল কম্প্রেস করতে পারবো, এক্সট্রাক্ট করতে পারবো। তো আমরা সেটা আগে দেখে নিই। ডিপিটি ডিপার্টমেন্ট। ওকে, দেখতে পাচ্ছি আমাদের এখানে সফটওয়্যার নামে একটা ফাইল আছে। তো আমি আরো 2টা ফাইল ক্রিয়েট করে নিই।
ওকে, তিনটা ফাইল আছে। এখন আমি চাচ্ছি যে এখানে সিএসি কে অথবা সফটওয়্যারকে আমরা জিপ ফাইল করব। তো জিপ ফাইল করার জন্য জি জিপ এবং ফাইল নেম দিয়ে হচ্ছে যে ইন্টার দিব, দিয়ে যদি এলএস দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই সফটওয়্যার ফাইলটা জিপ হয়ে গেছে। ওকে, এখন জিপ ফাইল করা হয়ে গেছে। এখন এই জিপ ফাইলকে আমরা আনজিপ করব। তার জন্য আমরা কি কমান্ড দেব? জি জিপ ড্যাশ বি এবং ফাইল নেম সফটওয়্যার ডট এক্সটেনশন সহ দিতে হবে। দিয়ে যদি ইন্টার দিই, দিয়ে যদি এলএস দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারটা জিপ ছিল, যেটা হচ্ছে আনজিপ হয়ে গেছে। সো জিপ এবং আনজিপ আমরা ক্লিয়ার। এবার হচ্ছে ফাইলকে কম্প্রেস করব এবং হচ্ছে যে কম্প্রেস ফাইলকে এক্সট্রাক্ট করব। তো কম্প্রেস করার জন্য তার এবং এখানে হচ্ছে যে ড্যাশ এবং হচ্ছে সিভিএফ, কম্প্রেসের জন্য সিভিএফ এবং হচ্ছে আমাদের যে ফাইল নেম সেটা দিতে হবে। কম্প্রেসর হিসেবে আমরা সাপোজ ব্যাকআপ ডট কি দিব, আহ, তার ব্যাকআপ ডট তার এক্সটেনশনটা সেম রাখতে হবে। ওকে, ব্যাকআপ ডট তার এবং আমাদের ফোল্ডার নেম গুলো দিতে হবে। এখানে তিনটা আছে, তো সিআইএস সিএসই এবং সফটওয়্যার। ফোল্ডারের মধ্যে যা লেখা থাকবে সবগুলো আমাদেরকে তারের ব্যাকআপের মধ্যে কম্প্রেস হয়ে গেছে। সো যদি লিস্ট দিই, আমাদের কিন্তু এখানে জাস্ট তিনটা ফোল্ডার ছিল, এখন দেখতে পাচ্ছি ব্যাকআপ সহ ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। সো ব্যাকআপের মধ্যে কি কি আছে সেটা আমরা দেখতে চাই। ব্যাকআপের মধ্যে এই তিনটারই যেটা থাকবে, যার লেখাগুলো থাকবে সেই লেখাগুলোই ব্যাকআপের মধ্যে থাকবে। সো তার জন্য আমরা ক্যাট বিএসসি ব্যাকআপ ব্যাকআপ ডট টার এ যদি ইন্টার দিই, দেখতে পাচ্ছি যে আমাদের সিআইএস এর মধ্যে কিছু নেই, তারপরে সিএসি এর মধ্যে কিছু নেই এবং হচ্ছে সফটওয়্যার, এই লাইনে হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যারের মধ্যে আমাদের এই লেখাগুলো আছে। এভাবে এটা যেহেতু জিপ ফাইল আকারে আছে, সো এভাবে শো করতেছে। এখন সরি, জিপ না, কম্প্রেস। এখন আমরা তো কম্প্রেস করলাম, এখন আমরা এখান থেকে কম্প্রেস কে এক্সট্রাক্ট করব। তো আমরা জিপ কম্প্রেস করতে পারতাম এবং হচ্ছে যে এক্সট্রাক্টও করতে পারতাম। এক্সট্রাক্ট করার জন্য আমরা এখান থেকে জাস্ট সেম কমান্ডটাই দিব। তার আগে আমরা এখানে ডিলিট করে নিই, সিআইএস সিএসই এবং সফটওয়্যার এলএস দিদি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন বর্তমানে জাস্ট ব্যাকআপ ডট টার আছে। এই টারের মধ্যে কিন্তু আমাদের তিনটা ফাইল আছে, সেটা হচ্ছে সিএসই সিআইএস এবং সফটওয়্যার। তো আমরা এখানে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করার জন্য তার ড্যাশ এক্স ভিএফ এবং হচ্ছে যে আমাদের ফাইল নেম ব্যাকআপ যদি ফিল্টার দিই তাহলে আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার যদি এলএস দিই, আগে জাস্ট যখন এস কমান্ড দিলাম তখন দেখি যে ব্যাকআপ ডট টার ফাইলটা ছিল। এবার যখন এই ফাইলের মধ্যে আমাদের এই তিনটা ফাইল আছে, কারণ আমরা কম্প্রেস করে রাখছিলাম এবং যখন এক্সট্রাক্ট করেছি তখন আমাদের এই ফাইলগুলোর মধ্যে থেকে তিনটা ফাইল বের হয়ে আমাদের ইয়ের মধ্যে চলে আসছে, আহ ডিপার্টমেন্টের মধ্যে চলে আসছে। এবং এটা যদি আমরা এক্সট্রাক্ট করি তাহলে আবার এই তিনটা আসবে, যতবার করব ততবার আসতে থাকবে। সো এখন আমরা এটা রিমুভ করে দিই। আর এম আর এস ব্যাকআপ ডট এলএস দিয়ে রিমুভ করে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে ক্লিয়ার করে নিই। এবার যদি আমরা এখানে যাই, সো দেখতে পাবো আমরা টার করেছি এবং এখানে এক্সট্রাক্টটা কই, এটা হচ্ছে কম্প্রেসের কমান্ড। আচ্ছা, এখানে এক্সট্রাক্টের কমান্ডটা মিস হয়ে গেছে। এক্সট্রাক্টের কমান্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, টার এক্সভিএফ এবং হচ্ছে ব্যাক আপ ডট টার, এটা হচ্ছে এক্সট্রাক্টের কমান্ড।
তো যেটা হচ্ছে যে আপনারা ফোল্ডারের নাম যেটা দিবেন অবশ্যই এক্সটেনশনটা সেম রাখার ট্রাই করবেন, ওকে? তো আমাদের এক্সট্রাক্টটাও হয়ে গেছে, এটা আমি এস দিয়ে দিই। যেহেতু এটা সরাসরি টেলিগ্রাম থেকে হয়তোবা আপডেট হবে না, ওকে? তো এতটুকু আমাদের দেখা কমপ্লিট, মোটামুটি সবটাই দেখা কমপ্লিট। এখন আমরা জাস্ট দেখবো হচ্ছে ফাইল পারমিশনটা। সো এটা আমরা এলএস দিয়ে দেখে নিই, আমাদের এখানে তিনটা ফাইল আছে। তো ফাইল পারমিশন চেক করব কিভাবে? ফাইল পারমিশন চেক করার জন্য আমরা এলএস এল এই কমান্ডটা ইউজ করব। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে সিএসি ফাইলের পারমিশন হচ্ছে এইটা, এতটুকু হচ্ছে ফাইল পারমিশন সিআইএস, এবং সিএসির জন্য সেম, এবং সফটওয়্যারের জন্য সেম। এখন আমি চাইলে ফাইল পারমিশনটা কন্ট্রোল করতে পারবো। সাপোজ আমি এখানে ক্যাট দিয়ে সফটওয়্যার দিলাম। এখন কিন্তু আমি যেহেতু অ্যাডমিন, আমি কিন্তু এইটা ভিউ করতে পারতেছি, রিড করতে পারতেছি, রাইট করতে পারতেছি। সাপোজ আমি অ্যাডমিন হয়েও আমি চাচ্ছি যে আমি এই ফাইলটা কোনো কিছু এডিট, ভিউ অথবা রাইট করার পারমিশন ডিনাই করব, মানে পারমিশন রাখবো না। এজন্য chmod এই কমান্ডটা দিতে হবে, এবং এই কমান্ডের পাশাপাশি হচ্ছে আমাদেরকে পারমিশন দিতে হবে। সবগুলোকে 0 করে দিয়েছি। এটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট আমরা একবার দেখে নিই। সফটওয়্যার করলাম। এখন যদি ক্যাট দিয়ে সফটওয়্যার করি, তাহলে কিন্তু আমাদেরকে ফাইল পারমিশন দিচ্ছে না। কারণ কি, আমরা এর আগে যখন ক্যাট দিয়ে সফটওয়্যার করতাম তখন আমাদেরকে ওই লেখাগুলো দেখাতো। বাট আমি এখন জাস্ট এক লাইনের কমান্ড দিয়েছি, আমাকে এখন আর, আমি অ্যাডমিন হওয়ার পরও আমাকে আর পারমিশন দিচ্ছে না। তো এলএস দিয়ে দেখি আমাদের কি কি আছে, আমাদের তিনটাই আছে, বাট আমাকে এখানে পারমিশন আর দিচ্ছে না। সো এলএস ফাইল পারমিশনটা চেক করলাম, এলএস ড্যাশ এল দিয়ে এবার দেখতে পাচ্ছি সফটওয়্যারের মধ্যে আগে কিন্তু সেম ভাবে এটাই ছিল, এই লেখাটাই নিচে ছিল, এবার সবগুলো একটা করে ড্যাশ হয়ে গেছে। সো এইটাই এখন আমরা, এটাই হচ্ছে ফাইল পারমিশন, এটা এখন আমরা আগে দেখে আসি, তারপরে আমরা ভালো করে বুঝবো। সো ফাইল পারমিশন দেওয়ার জন্য হচ্ছে যে চেঞ্জ মোড, এটা সিএইচ চেঞ্জ মোড, এবং হচ্ছে যে চেঞ্জ মোডের শর্ট ফর্ম হচ্ছে chmod, ওকে? এবং এইখানে তিনটা দিতে হয়। এই তিনটার মধ্যে ফার্স্টের সেভেনটা হচ্ছে অ্যাডমিনের জন্য, এটা অ্যাডমিনের জন্য, এটা গ্রুপ, এটা কোনো একটা গ্রুপের জন্য, এবং লাস্টেরটা হচ্ছে জাস্ট ইউজারের জন্য, ইন্ডিভিজুয়াল ইউজারের জন্য, ওকে? এখন এই 7 মানে কি, 5 মানে কি এবং 6 মানে কি সেটা আমরা দেখব। তো এটা দেখতে পাই, ফার্স্টেরটা ইউজার, প্রথমটা গ্রুপ, তারপরেরটা হচ্ছে আদার বা যে কোনো ইউজারের জন্য। তো আমাদের এটা বোঝার জন্য আমাদের এই টেবিলটা প্রয়োজন হবে। আমরা মান জানি, ওকে? 0 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে আমাদের ভ্যালু। এই ভ্যালুগুলোকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করলে আমরা এগুলো পাই, এবং এই ভ্যালুর হচ্ছে পারমিশন হিসেবে এগুলো থাকবে। জিরো মানে কি? জিরো মানে হচ্ছে কোনো ধরনের পারমিশন থাকবে না, সেজন্য তিনটা ড্যাশ থাকবে। এবং 0 0 1 মানে কি? ফার্স্টের দুইটার কোনো ধরনের পারমিশন থাকবে না, এবং জাস্ট এক্স দিয়ে বুঝাই এটা হচ্ছে যে এক্সিকিউট, এক্স দিয়ে বোঝায় হচ্ছে এক্সিকিউট, এখানে লেখা আছে এক্সিকিউট অনলি। ডাব্লিউ দিয়ে বোঝায় জাস্ট রাইট করতে পারবে, ডাব্লিউ এক্স দিয়ে বোঝায় রাইট অ্যান্ড এক্সিকিউট করতে পারবে, আর দিয়ে বোঝায় রিড করতে পারবে, শুধু রিড। আর এবং এক্স দিয়ে বোঝায় রিড এবং এক্সিকিউট করতে পারবে। আর এবং ডাব্লিউ দিয়ে বোঝায় রিড এবং রাইট করতে পারবে। আর ডাব্লিউ এক্স দিয়ে বোঝায় রিড রাইট এক্সিকিউট বোথ করতে পারবে। সো এটা তো আমরা বুঝলাম। সো একটা অ্যাডমিন কি কি করতে পারে? রিড করতে পারে, রাইট করতে পারে, এবং হচ্ছে যে এক্সিকিউট করতে পারে। সেম কি করতে পারে? রিড রাইট এক্সিকিউট। আদার্স কি করতে পারে? একটা ফাইলকে রিড রাইট এক্সিকিউট।
আমরা যে ডক ফাইলগুলো কোনো ফ্রেন্ডের কাছ থেকে শেয়ার নিই, সেগুলো কিন্তু আমরা রিড, রাইট, এক্সিকিউট সবগুলো করতে পারি। এটা বাই ডিফল্ট সবগুলোর পারমিশনই দেয়া থাকে। সো এখন হচ্ছে আমি এখান থেকে এখানে গিয়ে দেখতে পারবো যে আমাদের এই কমান্ডটা আমরা কিভাবে বলবো, যদিও এটা কপি হয় না। সো কপি হচ্ছে না, যে কারণে আমরা সরাসরি ওখান থেকে নিয়ে বুঝতে পারতেছি না। সো আমি এখানে একটা পেন নিয়ে নিই। ফার্স্টের যেটা, এইটা হচ্ছে বাই ডিফল্ট সিস্টেম দিয়ে দিবে, এটার সাথে ইউজারের কোনো সম্পর্ক নেই। এখন এর পরের ফার্স্ট তিনটা, এটা হচ্ছে অ্যাডমিনের জন্য। দেন নেক্সট তিনটা, এটা হচ্ছে গ্রুপের জন্য। এবং হচ্ছে নেক্সট তিনটা, এটা হচ্ছে আদার্স এর জন্য। সো আমরা কি পাচ্ছিলাম, রিড, রাইট এবং অ্যাডমিন কি করতে পারে, রিড, রাইট এবং এক্সট্রাক্ট, বাট এখানে এক্সট্রাক্ট এর পারমিশন নেই। সো এখানে যদি আমি অ্যাডমিনকে পারমিশন দিতে চাই, সো আমাদেরকে কি কি দিতে হবে, আমাদের এই সিস্টেম দিয়ে দিয়েছে হচ্ছে রিড এবং রাইট। রিড এবং রাইট এর জন্য আমাদের নাম্বার কত, সো আমাদের নাম্বারটা আমরা এখান থেকে দেখে নিব। রিড এবং রাইট এর জন্য আমাদের নাম্বার, রিড এবং রাইট, রিড এবং রাইট এর জন্য আমাদের নাম্বার হচ্ছে 6। ওকে, সো রিড এবং রাইট এর জন্য আমাদের নাম্বার হচ্ছে 6। সেম দেখতে পাচ্ছি, রিড এবং রাইট এটার জন্য 6, এবং জাস্ট এখানে রাইট আছে। সো রাইট এর জন্য সম্ভবত 5 হবে, শুধু রাইট এর জন্য 4। ওকে, শুধু রাইট এর জন্য 4। সো শুধু এখানে রাইট এর পারমিশন আছে, সো এখানে 4। সো এই ফাইল, সিএসই ফাইলের জন্য আমাদেরকে সিস্টেম কমান্ড দিয়ে দিয়েছে 664, বাট আমরা হচ্ছে যে সফটওয়্যারকে কমান্ড করে নিয়েছিলাম 000, যার জন্য কোনো কারোর পারমিশন নেই, যে কারণে আমরা এটা ভিউও করতে পারতেছিলাম না। এখন ফাইল পারমিশনের ফার্স্টের তিনটা হচ্ছে যে অ্যাডমিনের জন্য, পরের তিনটা হচ্ছে যে গ্রুপের জন্য, এবং লাস্ট তিনটা হচ্ছে আমাদের ইউজার বা আদার্স যে কারোর জন্য। তো এভাবে আমরা ফাইল পারমিশনটা কন্ট্রোল করতে পারি। সাপোজ হচ্ছে আমি এটা একটু মুছে দিই। তিনটা আছে, এবং হচ্ছে আমি এখান থেকে CAIS এর ফাইল পারমিশনটা, আমি কিন্তু ক্যাট দিয়ে সফটওয়্যার দেখতে পাচ্ছিলাম না। এখন আমি চাচ্ছি যে আমি ক্যাট দিয়ে সফটওয়্যারটাকে দেখতে পাবো, দেখতে চাই, সেজন্য চেঞ্জ মোড এবং আমাকে পারমিশন দিতে হবে। ফার্স্টেরটা কি, ফার্স্টেরটা হচ্ছে অ্যাডমিনের জন্য। তো ফার্স্টে যদি আমরা 6 দিই, সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে গ্রুপের জন্য। গ্রুপকে আমরা চাইলে 0 0 করে দিতে পারবো। ওকে, 0 0 করে দিলাম এবং এখানে সফটওয়্যার দিয়ে দিলাম। এখন যদি আমরা হচ্ছে ক্যাট দিয়ে সফটওয়্যার করি, তাহলে আমরা ইজিলি ভিউ করতে পারছি, কারণ এখানে আমাদের অ্যাডমিনের জন্য সকল ধরনের পারমিশন দেয়া আছে। সো এবার যদি আমরা এল দিয়ে দেখি, তাহলে আমরা সফটওয়্যারের মধ্যে দেখবো যে আগে এই ফার্স্টের তিনটাও কিন্তু ড্যাশ ছিল, বাট এখন হচ্ছে রিড এবং রাইট করা হয়েছে। এখন যদি আমরা এখানে 7 করে দিই, তাহলে রিড, রাইট এবং এক্সিকিউট, সো এখানে WR, WX তিনটাই থাকবে। সো আমরা এটা চেক করে নিই, চেঞ্জ মোড 700 কার জন্য, সফটওয়্যারের জন্য, দিয়ে যদি LS-L দিই, তাহলে দেখতে পাচ্ছি এই যে যেটা বলছিলাম, রিড, রাইট এবং এক্সিকিউট, বাট আমাদের এখানে জাস্ট রিড এবং রাইট ছিল। সো এই নাম্বার দিয়ে, এই যে 7 কই গেল, এই 7 দিয়ে আমরা রিড, রাইট, এক্সিকিউট তিনটাই করতে পারি। এখন যদি আমরা তিনটাকে 7 করে দিই, তাহলে কি হবে, তিনটাকে 7 করে দিব, চেঞ্জ মোড 777, অ্যাডমিন, গ্রুপ এবং ইউজার তিনটাকে আমরা 7 করে দিলাম, কার জন্য, সফটওয়্যারের জন্য। তো দিয়ে যদি কমান্ড দেখি,
দিয়ে যদি কমনটা দেখি এবং এখানে দেখতে পাচ্ছি তিনটাই এ আর ডাব্লিউ এক্স আর ডাব্লিউ এক্স এবং আর ডাব্লিউ এক্স তিনটাই আমাদের পারমিশন হয়ে গেছে। তো এই ছিল আমাদের ফাইলের কমান্ড। আমরা এভাবে ফাইল পারমিশনকে কন্ট্রোল করতে পারি। সাপোজ আমি কোনো পারমিশন না দিয়ে যদি আমরা সেন্ড করি তাহলে আমাদের ফাইলটাকে কেউ ভিউ করতে পারবে না। ফাইলটাকে আমি চাচ্ছি কেউ রাইট করতে পারবে না, কেউ এডিট করতে পারবে না। জাস্ট আমরা ওয়ান দিয়ে ফাইলের পারমিশনকে লাস্টেরটা ওয়ান করে দিব। দিব হচ্ছে 7 অথবা 6, 1 1 দিয়ে দিলে কেউ আমি ছাড়া ওই ফাইলকে কেউ ভিউ করতে পারবে না, কেউ সরি আমি ছাড়া ওই ফাইলকে কেউ রাইট করতে পারবে না, এডিট করতে পারবে না। এবং আমি যদি রাইটের পারমিশন দিতে চাই জাস্ট আমরা 2 দিয়ে দিব। এবং রাইট এবং এক্সিকিউট বোথ পারমিশন দিতে চাইলে 3 দিব। রিডের পারমিশন দিতে চাইলে 4 দিয়ে দিব। ওই ফাইলটা রিড ছাড়া কোনো কিচ্ছু করতে পারবে না, শুধু পড়ার জন্য। সো এখানে আমাদের ডেসক্রিপশন আছে এবং আমাদের ফাইল পারমিশনের জন্য যে মান সে মানটা আমরা এভাবে কন্ট্রোল করতে পারি। তো আমাদের ল্যাব 2 এর যে কন্টেন্ট গুলো ছিল সবগুলোই দেখানো হয়ে গেছে। এখন আমরা এটা ক্লিয়ার করে ক্লোজ করে দিই। ওকে, সিডি ডট ডট এখান থেকে বের হয়ে যাব এবং আমি এটা রিমুভ করে দিই। এখন আমাদের এর মধ্যে লেখা আছে, তো এভাবে রিমুভ করা যাবে না। আর এম আর এফ ডিপিটি এবং দেখতে পাচ্ছি রিমুভ হয়ে গেছে। এই দুইটাও আমরা রিমুভ করে দিব। তো রিমুভ করে দিবনি। এই যে এখানে আমাদের হোম ডিরেক্টরির মধ্যে যেগুলো ছিল এগুলো ক্রিয়েট হয়ে গেছে, ওয়েলকাম লেখা ছিল। এরকম করে আমরা এখান থেকেও দেখে নিতে পারি, বাট সেটার প্রয়োজন হবে না।